নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটা বেরিয়ে গেছে, সেটা কীভাবে পূরণ করবেন? ৩টি ফর্ম বেরিয়েছে। একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ, একটা হিন্দি। তো ফর্মটা বড় ফর্ম, অনেকগুলো পাতা রয়েছে ফর্মটির, কিন্তু প্রায় ১১টি পাতা রয়েছে ফর্মের। তো আপনাদেরকে আমি বলবো, মানে হিন্দিতে ১১টা, বাংলাতেই হয়তো ১২টা ফর্ম রয়েছে এরকম, কিন্তু নাকি এই জিনিসটা ভয় পেয়ে যাচ্ছেন। বাট আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ফর্মটি সত্যি সোজা। কেননা ফর্মের এমন কিছু কিছু অংশ আছে যেগুলো পুরোপুরি বাদ যাবে, তো সেগুলো আপনাকে বাদ দিতে হবে। কোন জায়গায় বাদ দিতে হবে সেটা আপনাকে দেখাবো। তো এটা হচ্ছে বন্ধুরা ইংলিশ ফর্ম, তো আপনাকে আমি বাংলা ফর্ম দেখাবো, যেন প্রত্যেকে জিনিসটা ভালো করে বুঝতে পারে। তো আমি বাংলা ফর্ম মধ্যে নিয়ে এসেছি। এটা হচ্ছে বন্ধুরা বাংলা ফর্ম, অন্নপূর্ণা যোজনা। তো ফর্মটি দেখুন বন্ধুরা, ১২টি পেজ রয়েছে। বাংলাতেই ১২টি পেজ আছে, ইংলিশে কিন্তু ১১টি পেজ রয়েছে, মানে পৃষ্ঠা রয়েছে। মানে ফর্মটি বড়, কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করলে আপনাকে ছোট মনে হবে, বা ফর্মটি দিয়ে আপনার জটিলতা কেটে যাবে। তো প্রথমত আপনাকে বলে রাখি, আমি এই ফর্ম যে বেরিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে ফর্মটি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। কী কী ডকুমেন্ট হবে সেটা আপনাকে বলবো আমি। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে যে কোনো মহিলা এখানে আবেদন করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই ফর্মটা পূরণ করবেন। অর্থাৎ এই ফর্মটা প্রত্যেককেই পূরণ করতে হবে। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদেরকেও ফিল আপ করে জমা করতে হবে, এবং যারা নতুন, যারা আগে টাকা পেতেন না, বা যাদের বয়স 25 বছর কেবল হয়েছে, তারাও কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করবেন। দুটি মাধ্যমে ফর্ম বেরোবে। একটা ফর্মটা বেরিয়ে গেছে বন্ধুরা এখানে, আর একটা ফর্ম অনলাইনে ফিল আপ করা হবে, সেটা কিন্তু বন্ধুরা পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো প্রথমত আপনাকে আমি জানাবো যে কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ড, ব্যাংকের বই। তো আপনাকে এটা পরে বলছি, আগে প্রথমত আপনাকে আমি দেখিয়ে দিই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে। ফর্মটি অনেক বড় বন্ধুরা। এখানে প্রথমত দেখুন, এখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এখানে বলছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে, এখানে 3টি কিন্তু কলাম দেওয়া রয়েছে, বিভাগ, বিকল্প, নির্দেশনা। একটু ভালো করে দেখুন। পারিবারিক পরিচয়, এখানে আপনার যে অন্নপূর্ণা যোজনা আপনি আবেদন করছেন, সেখানে আপনার বলতে গেলে যেটা যেভাবে ফর্মের ফরম্যাটটা এখানে বেরিয়েছে, সেটা হিসেবে আপনার পরিবারের কজন রয়েছে, তারা কি কাজ করে, রেশন কার্ডের ব্যাপারে রেশন কার্ড তুলছেন কি তুলছেন না, ইনকাম ট্যাক্স দেন কি না, এই সমস্ত কি কাজ করছেন, বাড়িতে শিশু কজন রয়েছেন, আপনি কি কাস্টের, এগুলো কিন্তু বন্ধুরা এখানে ধরা রয়েছে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি, তো আপনারা বুঝতে পারবেন। তারপরে নিচে আপনাকে সই করতে হবে। দেখুন পুরো একটা বন্ধুরা ফর্ম, 12 পৃষ্ঠার ফর্ম এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আপনি একই পরিবারে না কি না, এর সব কিছু বলা হয়েছে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো আমি বন্ধুরা উপরে চলে যাচ্ছি। দেখুন, এই দেখুন হচ্ছে ফর্ম। প্রথমত আপনাকে কী করতে হবে বলছে, পারিবারিক পরিচয়। যেমন এখানে আপনার একটা পরিবারে যেমন থাকে 3 জন, ধরলাম 3 জন মিলে একটা পরিবার হয়, স্বামী স্ত্রী এবং একটা সন্তান। তো আমি 3টা ভেবেই আমি চলছি, আপনাদের পরিবারে হতে পারে 4 জন থাকতে পারে। তো দেখুন প্রথমত আপনাকে কী করতে হবে, এখানে পরিবারের প্রধানের নাম বলছে, এখানে হেড অফ ফ্যামিলি, এই জায়গায় দেখুন। তো এখানে আপনাকে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যে আপনার স্বামী হোক বা আপনার বাবা হোক, সেটার নাম এখানে পুরো বন্ধুরা লিখতে হবে। আপনি এখানে ইংলিশে লিখবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চেষ্টা করবেন আপনি ইংলিশে বড় হরফে লিখবেন। এরপরে আধার কার্ড অনুযায়ী এই যে পাশে এই জায়গাটা বন্ধুরা এরকম টিকমার্ক করে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, এখানে দিন, মাস, বছর আপনাকে লিখতে হবে। তো আপনি এখানে ডেট অফ বার্থ এই জায়গাটায় লিখে দেবেন একবারে, কিন্তু ডেট অফ বার্থ আমরা যেভাবে লিখি সেভাবে আপনারা লিখে দেবেন। এরপরে পাশে এই জায়গাটা বন্ধুরা আবার টিক করে দেবেন। এরপরে মানে রাইট চিহ্নটা দেবেন। ঠিক আছে, পরিবারের প্রধানের লিঙ্গ কি, মানে সে প্রধান যে সেই কোনো যে পরিবারের যে হেড, সেই মহিলা না পুরুষ, পুরুষ হলে পুরুষের ঘরে, মহিলা হলে মহিলা ঘরে, এই জায়গায় কিন্তু টিকমার্ক করে দেবেন। এরপরে পরিবারের প্রধানের আধার নাম্বারটা, অর্থাৎ পরিবারের যাকে আপনি বলছেন সে পরিবারের প্রধান, তো তার আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। পাশে কিন্তু অবশ্যই এখানে টিকমার্ক করে দিতে হবে। উপরে এগিয়ে যাবেন, যার পরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো অবশ্যই কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটা এখানে বন্ধুরা লিখবেন, এখানে পাশে টিকমার্ক করে দেবেন। এরপরে পরিবারের সদস্যের সংখ্যা কটা, তো এখানে আপনি বন্ধুরা অবশ্যই 3 লিখে দেবেন, 3 সদস্য। ঠিক আছে, এইভাবে লিখে দিবেন। ঠিকানা, পুরো অ্যাড্রেসটা আপনি বন্ধুরা লিখবেন এখানে, ভিলেজ, পোস্ট অফিস, জেলা, থানা, তারপরে পিনকোড, সেটা আপনি বন্ধুরা এই ঘরে লিখে দিবেন, পুরোটা লিখে দিবেন। ঠিক আছে,
এই জায়গাটায় আপনাকে লিখতে হবে। এই জায়গাটায় আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা স্থায়ী ঠিকানা জায়গায় বন্ধুরা টিকমার্ক করে দেবেন, বা আপনি এখানে ইয়েস লিখবেন, দুটোর মধ্যে একটা লিখবেন, ঠিক আছে। যোগাযোগ নাম্বার অবশ্যই কিন্তু এখানে বন্ধুরা পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বার সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনি বন্ধুরা দেবেন, এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে পাশে বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল হলে ভালো হয়, মানে বলছে এখানে যদি যার আপনি দিচ্ছেন হেড অফ ফ্যামিলি মানে পরিবারের যে প্রধান আপনার, তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিলে এখানে বেশি ভালো হয়, এটাই বলা হচ্ছে। এরপরে জন্ম তারিখ 9 নম্বর, দেখুন 9 নম্বরে জন্ম, নাম, তারিখ, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, অর্থাৎ পরিবারের সকল সদস্যের এখানে তথ্য দিতে বলছে। আর এখানে বলছে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা, হলে আপনি এখানে অবশ্যই কিন্তু হ্যাঁ টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। যে এই যে প্রধান, পরিবারের প্রধান, তার জন্য এখানে হ্যাঁ বা না সেটা আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে, ঠিক আছে। এরপরে বলছে 5 বছর বয়সের কম হলে আধার নাম্বার এই নিয়ে চিহ্নিতকরণ, মানে যদি 5 বছরের বয়সের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে নট অ্যাপ্লিকেবল আপনাকে টিকমার্ক করতে হবে, সেটা আপনি পাশের ঘরে এই জায়গাটায় এন এ লিখে দিবেন, যেটা হবে আপনার। এখানে যেটা বলা হচ্ছে পরিবারের প্রধান, এই জায়গাটা দেখুন বন্ধুরা সদস্য নাম্বার 1 বলা হচ্ছে, সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন কার নাম দিতে এখানে বলা হয়েছে। এবার একটু বন্ধুরা মন দিয়ে দেখবেন, প্রত্যেকের নাম এখানে দিতে হবে। সদস্য 1 অর্থাৎ এখানে যে পরিবারের প্রধান তার নামটা আপনাকে পুরো লিখতে হবে, তার জন্ম তারিখ, তার লিঙ্গ মানে মেল না ফিমেল লিখতে হবে, এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা কি সেটা আপনাকে লিখতে হবে বন্ধুরা এখানে, ঠিক আছে। এই জায়গাটা লিখবেন অর্থাৎ প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি, যে আবেদনকারী তার আধার কার্ড নাম্বারটা, প্রধানের আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সদস্য 2 এই জায়গাটায় অবশ্যই কিন্তু দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন, অর্থাৎ আপনার নাম লিখবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তা আপনার নাম লিখবেন, সামনে 1 নম্বরে হয়তো আপনার স্বামীর নাম লিখলেন, 2 নম্বরে আপনার নামটা লিখবেন। এই জায়গাটা আপনার নিজের নাম হবে, জন্ম তারিখ, লিঙ্গ। ডান দিকে অবশ্যই কিন্তু আপনি হ্যাঁ এর ঘরে টিকমার্ক করে দেবেন, কারণ আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। এরপরে বন্ধুরা উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে আরও বলছে সদস্য নাম সংখ্যা 3 এই জায়গাটায় অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখানে আপনার সন্তান হোক বা আরও কেউ থাকবে সেটা আপনি এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্কটা কি তার অবশ্যই কিন্তু ফাদার অ্যান্ড সন এইভাবে লিখে দেবেন, আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন শিশুর। এই জায়গাটায় আপনি অবশ্যই হ্যাঁ ঘরে টিকমার্ক করবেন না, কারণ তার কিন্তু অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে না। পাশে অবশ্যই কিন্তু বাচ্চা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই নিয়ে লিখে দিবেন, ঠিক আছে। যেটা বলছে উপরে 5 বছরের কম হলে, মানে 5 বছরের যদি কম হয়ে থাকে বাচ্চা সেক্ষেত্রে, আর যদি 5 বছরের বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জায়গাটায় এই নিয়েটা লিখবেন না, ছেড়ে দেবেন ঘরটা। উপরে গিয়ে যাবেন সদস্য নাম্বার 4, যদি আপনার 4 নাম্বার 5 নাম্বার সদস্য না থাকে তো সেক্ষেত্রে আপনি এই ঘরটা এই দুটো বাদ দিবেন, ঠিক আছে। এগুলো বাদ দিবেন, কোনো কিছু করতে হবে না। উপরে এগিয়ে যাবেন, উপরে এগিয়ে যাওয়ার পরে 10 নম্বর কলাম বলছে, এখানে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ যেখানে আপনার টাকাটা ঢুকবে, অর্থাৎ উপরে যেটা বলা হচ্ছে এই জায়গাটায় হেড অফ ফ্যামিলি যার নাম আপনি প্রথমে দিয়েছিলেন তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংকের ডিবিটি আধার কার্ড করা রয়েছে, লাস্ট ব্যাংকের আধার কার্ড নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা প্রেফার করছে। দ্বিতীয়ত আপনার নাম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করেছে তার নামটা এখানে, তার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এখানে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন এটা কিন্তু সদস্য 1 সে নাম দিবে যার নামে কিন্তু এখানে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করা হচ্ছে, ঠিক আছে। এরপরে সদস্য 2 যেটা বলা হলো আপনার সন্তানের নাম না যার হবে তার এখানে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দিবেন। সন্তানের থাকলে, হ্যাঁ, সে যদি 18 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম এখানে সব কিছু হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে এরপরে এগুলো আপনার 3, 4 এগুলো বাদ দেবেন। সদস্য নাম সংখ্যা 5 এগুলো বাদ দিতে হবে, কিছু করার কোনো দরকার নেই, কারণ এতগুলো আপনার সংসারের সদস্য নেই, তাই এগুলো বাদ দিতে হবে। 11 নম্বরে বলা হচ্ছে বন্ধুরা যেটা এপিক হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, যদি কারো 18+ মানে যদি কারো ভোটার কার্ড নাম্বার হয়ে থাকে বা ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে এখানে এপিক নাম্বার
প্রথমত এখানে বলছে হেড অফ ফ্যামিলি এপিক নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধান এপিক নাম্বারটা এখানে দেওয়ার কথা বলা হয়েছে, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ অর্থাৎ বিধানসভার নাম এবং তার পার্ট নাম্বারটা দিতে বলা হয়েছে এখানে, যেটা আপনার ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে সদস্য 1 এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার অর্থাৎ যেটা আগে বললাম বিধানসভার নাম এবং বিধানসভার নাম্বারটা এখানে বসাতে হবে। এপিক সংখ্যা 2 সদস্য সংখ্যা 2 এপিক নাম্বার যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি সন্তান 18 বছরের বড় হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার এপিক নাম্বারটা এখানে বসাতে হবে, এবং যে বিধানসভার নাম এবং নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এটা তোমাকে দিতে হবে। আর এই যে এই ঘরটা অনেকেই ভাববেন হয়তো যে ঘরটা কি করতে হবে, ঘরটা কেন বাদ দিচ্ছেন, তো আপনাকে আমি প্রথমে বলেছিলাম এটা 11 নাম্বার চলছে। এটা প্রথমে বলছিলাম নির্দেশনা সঠিক হলে টিক দেবেন আধার কার্ড অনুযায়ী। তো এখানে প্রত্যেকের যে ঘরগুলো ফাঁকা রয়েছে বন্ধুরা সেগুলো আপনাকে কিন্তু টিক মার্ক করে দিতে হবে, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, প্রতিটা ঘরে এখানে জায়গা কিন্তু একটা করে লেখার পরে এখানে টিক মার্ক এভাবে করে দেবেন। আচ্ছা, 12 নম্বর বিভাগ এখানে চলে আসছি আমরা। 12 নম্বরে এখানে আপনি কি কাস্টের, আপনি এসসি এসটি ওবিসি জেনারেল। তো ওবিসি হলে এসসি হলে টিকমার্ক করে, যেমন আমি ধরলাম এখানে এসসি, তো এখানে এসসি করে টিকমার্ক করে দিতে হবে। আর বলছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে বন্ধুরা অবশ্যই টিকমার্ক করে দেবেন। তো আমি টিকমার্ক এখানে করে দিচ্ছি। সম্ভবত যদি আপনি এসসি এসটি লাগিয়ে দেন বা কাস্ট সার্টিফিকেট ওবিসি লাগিয়ে দেন টিকমার্ক করে দেন, সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেটও কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে সম্ভবত। এবার রেশন কার্ড এবং বলা হয়েছে এখানে খ নাম্বার, ক হয়ে গেলে এবার ক্ষয় চলে আসলাম। ক্ষয় বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি হ্যাঁ টিকমার্ক করে দেবেন, পাশে এখানে বন্ধুরা টিকমার্ক করে দেবেন যদি হ্যাঁ হয়। তবে কার্ডের ধরন কি, তো রেশন কার্ড তো বন্ধুরা প্রত্যেকেই রয়েছে, তাই প্রত্যেককে কিন্তু এই ঘরটা কিন্তু পূরণ করতে হবে। যদি কার্ড আপনার PHS SPHS RKSI 1 RKSI 2 হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই এখানে ঘরে কিন্তু টিকমার্ক করে দেবেন, পাশে এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, মানে প্রতি মাসে রেশন তুলছে কিনা, তুললে আপনি এখানে অবশ্যই বন্ধুরা হ্যাঁ করে দেবেন, পাশে এখানে টিকমার্ক করে দেবেন। উপরে এগিয়ে যাবেন বন্ধুরা। এবার সম্পদ অর্থাৎ আপনার বাড়ির যে সম্পদ বা বাড়ির ধরন কি সেক্ষেত্রে বলা হয়েছে এখানে। তো গ নাম্বার চলে আসুন বন্ধুরা। এখানে বাড়ির ধরন মানে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3-এর বেশি পাকা ঘর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করে দেবেন, না হলে আপনি এখানে ঘরে না করে দেবেন। ঠিক আছে, এরপরে পাশে এখানে টিকমার্ক করে দেবেন। এবার হচ্ছে পারিবারিক জমি মালিকানা কি, পারিবারিক জমি মালিকানা হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। তো অবশ্যই এখানে বন্ধুরা হ্যাঁ করে দেবেন। এরপরে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি অথবা জমির রেকর্ডের হালনাদাগের তারিখসহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনাকে কিন্তু শো করতে হবে। এরপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, অর্থাৎ টোটালটা বলা হচ্ছে। আপনার জমির আপনার নিজের নামে হতে পারে, আপনার মালিকের নামেও হতে পারে, বাড়ির যে সদস্য হেড তার নামে হতে পারে। তো সেটা আপনার অবশ্য কত শতক জমি রয়েছে সেই জমির সূত্র আপনাকে এখানে বসাতে হবে। এগুলো কিন্তু বন্ধুরা একটা যে জনসংখ্যার যে তথ্য নেওয়া হয় সেটা কিন্তু নেওয়া হচ্ছে এর মধ্যে। যানবাহন বলা হচ্ছে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি রয়েছে, থাকলে হ্যাঁ, না হলে আপনি এখানে বন্ধুরা না করে দেবেন। হ্যাঁ করলে আপনাকে অবশ্যই গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, কয়টা গাড়ি আছে আপনার 4 চাকা, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে বন্ধুরা এখানে লিখতে হবে। তো আর না লিখলে আপনাকে কিছু এগুলো করতে হবে না। ঠিক আছে, এরপরে বলছে গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে, এটা অতিরিক্ত। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ লিখবেন, না হলে আপনি এখানে উপরে না লিখে দিবেন। এবং হ্যাঁ থাকলে অবশ্যই কিন্তু বন্ধু সরকারি না বেসরকারি বিমার অঙ্ক রয়েছে, কোনো আপনার এই বিমা বা LIC বা কোনো প্রিমিয়াম করা আছে কিনা, সেক্ষেত্রে থাকলে আপনি হ্যাঁ করে দেবেন বেসরকারি, না হলে আপনি না করে দিলে, যদি আপনি উপরে না করে দেন বেশিরভাগ এখানে নাই হবে, তো আপনি এখানে না করে দেবেন। না করলে আপনাকে এগুলো কিন্তু আর একটাও পূরণ করতে হবে না, এই ঘরগুলো আপনাকে কিন্তু বন্ধুরা বাদ যাবে। ঠিক আছে, অনেকে এটা ফর্ম থেকে বড় মনে করছেন, তো এটা বড় না, অ্যাকচুয়ালি এটা আপনাকে ডিটেলস বলা হয়েছে। এরপরে এটা হয়ে গেল। এরপরে চলে আসছেন আপনি বন্ধুরা পেশা, আয়কর। চলো উপরটা বন্ধুরা আমাদের হয়ে গেল, যেটা আপনাদের বললাম আমি, সেটা হচ্ছে যানবাহনে, যেটা ছিল সম্পদের পরে আমরা চলে আসবো এখানে বিভাগে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করছে, তো আপনি হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে আপনি না করে দেবেন, বেশিরভাগই নাই হবে এখানে।
হ্যাঁ হলে আপনাকে এই পুরো ঘরগুলো বন্ধুরা পূরণ করতে হবে, যেখানে সদস্যের নাম, প্যান কার্ড নাম্বার দিতে বলা হয়েছে। তো এই ঘরগুলো পুরো বাদ যাবে, এখান থেকে ধরলে উপরে গেলাম, যার পরে এই পুরো ঘরগুলো বন্ধুরা এটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে, না করার পরে। এরপরে কর্মসংস্থানের ধরনটা কি, যেটা এখানে বলা হচ্ছে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ ফ্যামিলি, এক্ষেত্রে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাকে দিতে হবে এখানে, যেটা যেমন আবার রয়েছে পরিযায়ী শ্রমিক মানে যারা বাইরে কাজ করছেন, বিহার, দিল্লি, সেটা যে কোনো কাজ করতে পারেন বেকার লেবার ক্ষেত্রে, বেকার, অন্যান্য। তো আপনি বেশিরভাগ এখানে বেকার দিতে পারেন। বেকার হলেই তো অনেকেই এখানে বলছে তো পরিবারের প্রধান বেকার কিনা, বা পরিযায়ী শ্রমিক কিনা, অন্যান্য দিতে পারেন এখানে। বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী কিনা, সেটা আপনাকে বন্ধুরা এখানে, এবং অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর বা শিল্পী বা কৃষক কিনা, সেটা আপনাকে বন্ধুরা টিকমার্ক করে যেতে হবে। বেশিরভাগ এখানে বন্ধুরা পরিযায়ী শ্রমিক, অন্যান্য এবং অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, এটা আপনাকে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। এরপরে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, এবং যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দিবেন, ঠিক আছে। আপনি কি কাজ করছেন তার একটা প্রমাণ দিতে পারেন। পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আইডেন্টি কার্ড বা আপনার বেতনের স্লিপ দিতে পারেন। এরপরে সদস্য 2, এটা কিন্তু সদস্য 1, সদস্য 2 এর কথা বলা হচ্ছে এখানে। তো এইভাবে কিন্তু বন্ধুরা দিয়ে দিবেন, যেমন আপনি কি করছেন, যেমন এক্ষেত্রে বেকার দেবেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন তারা এখানে অবশ্যই বেকার লিখবেন, কারণ তারা হাউস ওয়াইফ হয়। এরপর আপনি পাশে টিকমার্ক করে দেবেন, উপরে বন্ধুরা এগিয়ে যাবেন। এগুলো সদস্য 2। আপনার সন্তান যদি কোনো কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে সদস্য 2 এর ক্ষেত্রে আপনি বন্ধুরা অবশ্যই এখানে বেকার লিখে দিবেন। যদি 18+ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বেকার লিখে দিবেন, ঠিক আছে। বা যদি 5 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার অন্যান্য লিখে দেবেন, টিকমার্ক করে দেবেন, ঠিক আছে। আর এখানে পাশে টিকমার্ক করে দেবেন। এরপরে সদস্য 3 থাকলে দেবেন, যদি আপনার আরও সন্তান থাকে। তো এগুলো সন্তান আর যার ক্ষেত্রে করা হচ্ছে এটা তার নেই, তাই এগুলো আমি 4, 5 এগুলো বাদ দিয়ে দেবো। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, মানে আপনার পরিবারে কজন শিক্ষিত আছে প্রাপ্তবয়স্ক মানে 18+, আর অশিক্ষিত কজন সেটাকে দিতে বলা হয়েছে। শিক্ষিত ধরলাম আমি আপনি বা আপনার যে মালিক মানে বাড়ির যে হেড, দুজনের শিক্ষিত, তো সেক্ষেত্রে আপনি এখানে 1 করে দেবেন। আর যদি সন্তান যদি হয়ে থাকে, সন্তান যদি 18+ এর নিচে হয়ে থাকে, মানে 18 বছর নিচে থাকে, সে পড়াশোনা করছে, সেক্ষেত্রে আপনি এখানে উপরটা আপনি 2 করে দিবেন, নিচে 1 করে দিবেন, ঠিক আছে। আর যদি সন্তান যদি 18+ হয়ে থাকে, মানে 18 বছরের উপরে হয়ে থাকে, কিন্তু যদি সে পড়াশোনা করেনি, সেক্ষেত্রে এখানে আপনি 1 লিখে দেবেন, ঠিক আছে। এগুলো বলা হচ্ছে এখানে। তো আপনি হিসাব করে কিন্তু বন্ধুরা বসিয়ে দিবেন। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, তো পরিবারের প্রধান শিক্ষিত হলে আপনি এখানে উপরে টিকমার্ক করে দেবেন। সদস্য 1 অর্থাৎ আপনার কথা বলা হচ্ছে, যারা যে লোক অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করছে, সেক্ষেত্রে সে শিক্ষিত না অশিক্ষিত সেটা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। শিক্ষিত মানে মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনি এই জায়গাটা কিন্তু টিকমার্ক অবশ্যই করে দেবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, তারপর সদস্য 2, সদস্য 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে এখানে আপনার সন্তান 18+ হয়ে থাকলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে বা বিএ পড়ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এখানে শিক্ষিত টিকমার্ক করে দেবেন। আর না হলে আপনি 18 বছরের নিচে হলে সন্তানটি, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এখানে অশিক্ষিত টিকমার্ক করে দেবেন, পাশে এখানে কিন্তু টিকমার্ক করে দেবেন, বা এখানে NA লিখে দিবেন, ঠিক আছে, যেটা 5 বছর যদি সন্তান কম হয়ে থাকে। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, তারপরে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ মানে মন্ত্রী, এটাও কিন্তু বলা হয়েছে, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কোনো পদে রয়েছে কিনা আপনার পরিবারের কোনো সদস্য, তো আপনি এখানে বন্ধুরা এখানে না করে দেবেন, ঠিক আছে। এরপরে বলছে হ্যাঁ হলে প্রয়োজনীয় প্রমাণ জমা করতে হবে আপনাকে। এরপর বলছে কোনো সদস্য কি সরকারি পেনশন পান, এগুলো আপনাকে হ্যাঁ করলে টাকা পাবেন না, তো এখানে আপনার বন্ধুকে নাই করতে হবে। এখানে কোনো সদস্য কি জিএসটি, তো এখানে আবার না করে দেবেন সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ছাড়াই। পরিবারের মোট বার্ষিক আয় কত, তো এখানে আপনার বার্ষিক ইনকাম আপনি এখানে 1 লাখ লিখতে পারেন, 80,000 লিখতে পারেন, 60,000 লিখতে পারেন। তো আপনাকে এখানে যেমন আমি এখানে ধরলাম 90,000, তো এখানে বন্ধুরা আপনি 90,000 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 90,000 বছরে বলছে, ঠিক আছে, মাসে না কিন্তু। এরপরে বলছে অন্যান্য পরিচয় নথি, যেমন বিশেষ করে যে SIR হয়েছে তাতে কিন্তু বহু লোকের নাম কাটা গেছে। হ্যাঁ, অনেক ভারতীয়দের নাম কাটা গেছে, তারা কিন্তু এখানে অনেকে অ্যাপিল করেছেন বা অনেকে ফর্ম ফিল আপ করেছেন। সেই যে ফর্ম ফিল আপের যে কাগজ সেটা আপনাকে জমা করতে হবে, বা আপিল করেছে সেটাও আপনাকে জমা করতে হবে। বা যারা
বাংলাদেশি প্রমাণিত হয়েছেন যারা হিন্দু মুসলিম বাদ দিয়ে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান, তারা কিন্তু এখানে সি এর যে আবেদনের যে রসিদটা বা সি এর যে সার্টিফিকেটটা, দুটোই হতে পারে, যারা আবেদন করছে সেটা সার্টিফিকেটটা, যারা পেয়েছেন তার সার্টিফিকেটটা, এবং যারা সার্টিফিকেট পাননি কিন্তু আবেদন করেছেন সেই সার্টিফিকেট সেই প্রমাণটা আপনাকে কিন্তু প্রিন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা পরিবারের প্রধান যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় দিয়ে দেবেন পরিবারের প্রধানে হলে। আর পরিবারে যদি আপনাদের ক্ষেত্রে এটা সি এর সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাকে পূরণ করতে হবে, এবং সার্টিফিকেট যদি আপনি আবেদন করে থাকেন, আপনি নাম কেটে গেছে, আপনি বাংলাদেশি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। আর যদি আপনি বাংলাদেশি না হয়ে থাকেন, ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে উপরেরটা প্রযোজ্য নয় এবং নিচেও কিন্তু আপনাকে প্রযোজ্য নয় আপনাকে টিকমার্ক করতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু পাশে টিকমার্ক আপনাকে বন্ধুরা করে দিতে হবে। আর যদি আপনি সিএতে আবেদন করে থাকেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আপনাকে দিতে হবে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তবে আবেদন নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে, এবং সার্টিফিকেট যদি ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চিতটা টিকমার্ক করতে হবে ইস্যু করা হয়েছে, এবং যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটাকে লিখতে হবে। দুটাই এখানে দেওয়া রয়েছে, আপনি আপনার মতো করে দেবেন। বিশেষ করে যে আবেদন করছে সদস্য নম্বর 1 অর্থাৎ যে লোক অন্নপূর্ণা ভাতার জন্য আবেদন করছে তার এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব উপরে। এরপরে এটা হয়ে গেল বন্ধুরা। এরপরে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এটা বলা হয়েছে যেমন শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু আপনাকে থাকলে দেবেন, না হলে আপনাকে কিন্তু এগুলো বাদ দিতে হবে, এই ঘরগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনার এগুলো থাকে তো আপনাকে এখানে লিখতে হবে, না থাকলে আপনাকে পুরো ঘরটা কিন্তু বন্ধুরা বাদ দিতে হবে। ঠিক আছে, এগুলো অনেকে থাকে না। এরপর আপনার বন্ধুর উপরে এগিয়ে যাবেন, এগুলো আপনার থাকে না। এরপরে হচ্ছে যদি এসআইআর এ, এভাবে দেখুন এসআইআর কথা বলছে, যদি এসআইআর এ 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে হ্যাঁ হয় তাহলে আপনি মামলার বিবরণটা বন্ধুরা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, লিখতে মানে যেটা আপনার ফর্ম দিয়েছে ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা আপনাকে লিখতে হবে এখানে। আর প্রযোজ্য নয় হলে আপনি এখানে যদি আপনার এসআইয়ের নাম না কেটে যায়, আপনার নাম রয়েছে ভোটার কার্ডে, সেক্ষেত্রে আপনি এখানে প্রযোজ্য নয় এখানে টিকমার্ক করে দেবেন, প্রযোজ্য নয়। এরপরে বন্ধুরা এখানে ডাইরেক্ট এখানে সব টিকমার্ক করে দেবেন ডান দিকে। এরপরে বন্ধুরা উপরে এগিয়ে যাবেন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এরপরে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এগুলো বলা হচ্ছে এখানে। অর্থাৎ আপনার বাড়িতে সন্তান ধরলাম একটা দুটো বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে শিশু সদস্য তার বাচ্চাদের নাম এখানে বলা হয়েছে বন্ধুরা। তো বাচ্চাদের নাম এখানে আপনাকে লিখতে হবে, শিশুর নামটা কি, সংসদ সদস্য নাম বা শিশুর নাম, বিদ্যালয়ে কোন স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নাম দিতে হবে, এখানে কোন শ্রেণীতে পড়ছে, মানে প্রথম থেকে বলে দেব বন্ধুরা। যেমন এখানে শিশুর নাম হবে, কোন শ্রেণীতে পড়ছে, স্কুলের নাম কি, স্কুলটার ধরন, যেমন আপনি বাচ্চাটাকে কোন স্কুলে পড়াচ্ছেন, বেসরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড হলে আপনি উপরে টিকমার্ক করে দেবেন। তো গরিবরা বেশিরভাগ সরকারিতে পড়ে, তো আপনি উপরটা টিক করবেন, বাচ্চাটাকে পড়াচ্ছে। বেসরকারি হলে আপনি নিচে টিকমার্ক করে দেবেন। ঠিক আছে, এবং বিদ্যালয়ের নির্বাচন অন্যান্য বিস্তারিত উল্লেখ করতে হবে। ঠিক আছে, পাশে এখানে বলা হয়েছে আপনাকে। এরপর শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এখানে বলা হয়েছে, বাচ্চা দুটো থাকলে সেক্ষেত্রে সদস্য 2, শিশু সদস্য 2, এটা এখানে পুরো লিখতে হবে, পুরো একই প্রসেসে, না হলে আপনাকে পুরো ঘরগুলো বন্ধুরা বাদ দিয়ে দিতে হবে। দেখুন এরপর দেখুন এই জায়গাটায় শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের বাচ্চা থাকলে বাচ্চার টিকা হয়েছে কিনা, হ্যাঁ টিকা হয়েছে, হ্যাঁ হলে আপনি এখানে অবশ্যই হ্যাঁ টিকমার্ক করে দেবেন, টিকা না হয়ে থাকলে না করে দেবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে এখানে বলছে তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এটা আপনাকে বন্ধুরা এখানে মেনশন করতে হবে পাশে ঘরে। টিকা না নিলে কারণ লিখতে হবে, কারণটা আপনাকে পাশে লিখতে হবে, আপনি এখানে বাংলাতে লিখবেন, কোনো সমস্যা হবে না। আর দিয়ে থাকলে আপনাকে বন্ধুকে টাইপটা দিতে হবে। সদস্য শিশু 2, টিকাকরণ নেওয়া থাকলে আপনি এখানে অবশ্যই হ্যাঁ করবেন, না হলে আপনি এখানে না করে দেবেন। ঠিক আছে, এরপরে উপরে এগিয়ে যাবেন, শিশু সদস্য এখানে বাদ দিয়ে দেবেন বন্ধুরা। এরপরে 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, পরিবারের প্রধানকে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যেমন কৃষক বন্ধু হতে পারে, পিএম কিষাণ হতে পারে। তো আপনি এখানে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, এবং প্রকল্পের নামগুলো কি, যেমন আপনার পিএম কিষাণ, কৃষক বন্ধু, আরও প্রকল্পের যে স্কিম থাকে গভর্নমেন্টের, সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। আর যদি আপনার সরকারি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি বন্ধু এখানে না করে দেবেন। হ্যাঁ হলে এখানে প্রকল্পের নামে উল্লেখ করতে বলা হয়েছে।
এইভাবে কিন্তু প্রত্যেককে ঘরে কিন্তু আপনি এখানে না করে দেবেন, সব না করে দিন বন্ধুরা। এবার উপরে এগিয়ে যাই বন্ধুরা। উপরে এগিয়ে যাওয়ার পরে এই দেখুন এখানে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এগুলো আপনাকে দেওয়া হবে। এটা আপনাকে কিছু করতে হবে না, ঘরটা আপনি বাদ দিবেন, এটা অফিস থেকে লেখা হবে। এরপরে বলছে ঘোষণা এবং সম্মতি, এখানে আপনাকে টিকমার্ক করে দিতে হবে। এরপর আপনার এখানে সই বা টিপ সই আপনাকে দিতে হবে, সই থাকলে সই এবং টিপ সই দিতে হবে। এই জায়গাটা বলছে এই ফর্মটি যাচাইযোগ্য, মানে যে ফর্মটা আপনি পূরণ করেছেন, লিখেছেন যা কিছু, এটা যখন আপনি অবশ্যই জমা করবেন, এটা কিন্তু আপনাকে ওরা কিন্তু যাচাই করা হবে। যাচাই করার পরে যেটা আমাদের অলরেডি মনে হবে সেটা কিন্তু ভেরিফাইড, অ্যাপ্রুভ বা ক্যান্সেলড, এটা কিন্তু ওরা কিন্তু দেখে দেবে। এখানে একটা জিনিস স্পষ্ট বলেছে বন্ধুরা, বলছে দ্রষ্টব্য দেখুন, বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, মানে এক হাঁড়ি থেকে এক হাঁড়িতে রান্না হয় এবং সেই হাঁড়ির চালের ভাত সবাই কিন্তু ফুটে খায়। এটাই বলা হচ্ছে যে এটাই মানে হচ্ছে একই পরিবারে। ঠিক আছে, এমন না যে আপনার মানে ফ্যামিলি ভাগ হয়ে গেছে, আপনার কেউ বিচ্ছিন্ন হয়ে বিবাহিত হয়ে চলে গেছে, তারপরেও সেটা কিন্তু না। ঠিক আছে, এই ব্যাপারে বলছে এন্ড অফ ফর্ম, এই ফর্মটা এখানেই শেষ করা হয়ে গেল। এখানেই সব কিছু আপনার সই করার থেকে সব ফর্ম আপনার ফিল আপ হয়ে গেল। এটা হচ্ছে সরকারি ফিল আপের জন্য, এটা সরকার থেকে ফিল আপ করবে, আপনাকে কিছু করতে হবে না। যদিও ওরা যদি আপনাকে বলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার নাম, পুত্র নাম, ঠিক আছে, গ্রাম, শহর, পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা, এগুলো আপনাকে লিখতে হবে যদি ওরা বলে থাকে, না হলে আপনাকে কিছু লিখতে হবে না। ঠিক আছে, এটা আপনাকে ওরা এই জায়গাটা যেটা বলা হচ্ছে দেখুন, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। নাম, পদ, এটা কিন্তু গভর্নমেন্ট সরকারি যে অফিসার তারা কিন্তু এখানে দেবে যে কেন আপনার ফর্মটা বাদ গেল। যখন আপনি ফর্মটা জমা করছেন তো কোন অফিসার যখন বাদ দিচ্ছে, ফর্মটি ক্যান্সেল করে দিচ্ছে, তো কারণটা লিখতে হবে এখানে, তারিখ এবং স্থান, পদ বলছে এখানে, অর্থাৎ বিডিও বা এসডিও যাই হোক না কেন, কেন আপনার ফর্মটা বাতিল করা হচ্ছে, কী জন্য বাতিল করা হলো, সেটা কিন্তু বন্ধুরা ওরা এখান থেকে কিন্তু লিখে বা দেবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো জিনিস একটা। ঠিক আছে, এই হলো 12 নম্বর বন্ধুরা ফর্ম। এর সঙ্গে আপনার কী কী ডকুমেন্ট দিতে হবে আমি বলে দিই। প্রথমত একটা হচ্ছে আধার কার্ড, ব্যাংকের বই, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, জমির কাগজ থাকলে জমির কাগজ দেবেন এবং আধার কার্ড, ভোটার কার্ড দেবেন, সিএ সার্টিফিকেট থাকলে সিএ সার্টিফিকেট দেবেন যদি আপনি সিএতে আবেদন করে থাকেন, অথবা সিএ অ্যাপ্লিকেশনের ফর্ম আপনাকে জমা করতে হবে, জমির কাগজ, এই সমস্ত কিছু তথ্য আপনাকে বন্ধুরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, মানে জেরক্স করার পরে সই করে আপনাকে কিন্তু ফর্মের সঙ্গে ক্লিক করে, এবং সম্ভবত একটা ফটো বা দুটি ফটো আপনাকে দিতে হতে পারে, সেটা কিন্তু বন্ধুরা এখানে উল্লেখ করেনি, তবে আপনাকে কিন্তু বন্ধুরা ফর্মটার সঙ্গে ফটোও কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে বন্ধুরা ফর্মটা ফিল আপ করবেন। আগামী 3 মাসের মধ্যে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ফর্মটা আপনার পূরণ হচ্ছে বা কমপ্লিটেড, আপনি অন্নপূর্ণা যোজনার আওতায় নাম নথিভুক্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বন্ধুরা 1500 টাকা করে বা 1700 টাকা করে যেটা পাচ্ছিলেন সেটা কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পাবেন। যতক্ষণ না পর্যন্ত নাম আপনার অন্নপূর্ণা যোজনায় এন্ট্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি টাকা কিন্তু বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারেই পাবেন। ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার সেটা বন্ধ হচ্ছে না, তাই প্রত্যেককে এই ফর্মটা পূরণ করতে হবে, যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন তারাও, এবং যারা যে নতুন যারা তাদেরকেও ফর্মটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং কোনো রকম অসুবিধা হলে, প্রশ্ন হলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর কিন্তু বন্ধুরা অবশ্যই আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।